ষষ্ঠ মডিউলে আপনাকে স্বাগতম। আজ আমরা খাদ্য নিরাপত্তার তাপীয় মূল বিষয় নিয়ে আলোচনা করব। আমরা শুরু করছি দুটি প্রক্রিয়া দিয়ে, যেগুলো সঠিকভাবে পরিচালিত না হলে পেশাদার রান্নাঘরে খাদ্যজনিত অসুস্থতার প্রধান কারণ দ্রুত ঠান্ডা করা এবং গলানো। চলুন দ্রুত ঠান্ডা করার বিষয়টি দিয়ে শুরু করি। বর্তমান আইন রেডিওমেন্ট 8522/2004 অনুযায়ী রান্না করা খাবার যদি 2 ঘন্টার মধ্যে খাওয়া না হয়, তাহলে সেটি যত দ্রুত সম্ভব ঠান্ডা করতে হবে। কিন্তু বৈজ্ঞানিকভাবে এর মানে কি? এর মানে হচ্ছে খাবারকে বিপজ্জনক অঞ্চল, যা +65°C থেকে +10°C পর্যন্ত বিস্তৃত, এর মধ্য দিয়ে সর্বোচ্চ 2 ঘন্টার মধ্যে পার করতে হবে। এত তাড়াহুড়োর কারণ কি? মাইক্রোবায়োলজি আমাদের শেখায় ব্যাকটেরিয়া বাইনারি বিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি করে। আদর্শ পরিবেশে অর্থাৎ 30 থেকে 50°C মধ্যে গরম ও স্যাঁতসেঁতে খাবারে একটি ব্যাকটেরিয়া প্রতি 20 মিনিটে একবার বিভাজিত হয়ে 2টি হয়ে যায়। চলুন হিসাব করি, যদি আপনি 100টি ব্যাকটেরিয়া থাকা একটি সস 6 ঘন্টা টেবিলে ঠান্ডা হতে রেখে দেন, তাহলে সেই 100টি ব্যাকটেরিয়া কয়েক মিলিয়নে পরিণত হবে। আপনি এক হাঁড়ি খাবারকে একটি জৈব বোমায় পরিণত করেছেন। তাপমাত্রা কমানোর ইউনিট ব্যবহার করা সম্পূর্ণ স্বাস্থ্যবিধির জন্য অপরিহার্য। এই ইউনিটটি কাজ করে -40°C জোরপূর্বক বায়ুপ্রবাহের মাধ্যমে তাপ সরিয়ে। এর দুটি সুবিধা আছে। 1. নিরাপত্তা। এটি প্রায় সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়ার বিস্তার বন্ধ করে দেয়। 2. শারীরিক গুণমান। সাধারণ ফ্রিজারে ধীরে ধীরে জমাট বাঁধলে পানিতে বরফের স্ফটিক তৈরি হয়, যা ব্লেডের মতো মাংসের কোষ ভেঙে দেয়। গলানোর সময় মাংসের তরল বেরিয়ে যায় এবং তা আঁশযুক্ত হয়ে পড়ে। এই ইউনিটটি মাইক্রোক্রিস্টাল তৈরি করে, যা ফাইবার ভেঙে দেয় না। এখন চলুন গলানোর প্রসঙ্গে আসি। সবচেয়ে সাধারণ ভুল হল গরম পানিতে বা ঘরের তাপমাত্রায় গলানো। এটি সম্পূর্ণ নিষিদ্ধ। এর কারণ শারীরিক। তাপ বাইরের দিক থেকে ভেতরের দিকে সঞ্চারিত হয়। যখন পণ্যের কেন্দ্র এখনও -5°C বরফের ব্লক থাকে, তখন বাইরের অংশ দ্রুত +20°C পৌঁছে যায়। ওই তাপমাত্রায় পৃষ্ঠের ওপর থাকা ব্যাকটেরিয়া জেগে ওঠে এবং টক্সিন তৈরি করে। সঠিক পদ্ধতি 3টি। 1. ফ্রিজে +4°C। এতে 24 ঘন্টা আগে পরিকল্পনা করতে হয়, কিন্তু সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত হয়। 2. মাইক্রোওয়েভে, কেবল তখনই বৈধ যদি আপনি সঙ্গে সঙ্গে পণ্যটি রান্না করেন। 3. ঠান্ডা চলমান পানিতে, কেবল তখনই অনুমোদিত যদি পণ্যটি সম্পূর্ণ সিল করা থাকে। কাঁচা মাংস কখনোই পানির নিচে রাখবেন না। এই তাপমাত্রার টেবিল কোনো পরামর্শ নয়, এটি বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে আইনি বাধ্যবাধকতা। চলুন একে একে বিশ্লেষণ করি। গ্রুপ 1. তাজা মাংস। গরুর মাংস, শূকরের মাংস। সংরক্ষণ 0 থেকে +4 এর মধ্যে। তবে লিস্টেরিয়া মনোসাইটোজেনেস থেকে সাবধান থাকুন। এটি একটি সাইক্রোট্রফিক ব্যাকটেরিয়া, যা 4 তাপমাত্রাতেও বৃদ্ধি পেতে সক্ষম। আপনার ফ্রিজ যদি 6 বা 7 থাকে, তাহলে লিস্টেরিয়ার বৃদ্ধির হার দ্বিগুণ হয়ে যায়। গ্রুপ 2. সাদা মাংস, পোল্ট্রি। মুরগি হল সালমোনেলা ও ক্যাম্পিলোব্যাক্টারের প্রাকৃতিক আধার। আদর্শ তাপমাত্রা -1°C থেকে +2°C মধ্যে। মুরগি দূষিত রস নির্গত করে। এটি সবসময় ফ্রিজের সবচেয়ে নিচের তাক বা এয়ারটাইট ট্রেতে রাখতে হবে, যাতে এটি অন্য খাবারের উপরে না যায়। উল্লম্ব দূষণ। গ্রুপ 3. সামুদ্রিক খাবার। মাছ হল সবচেয়ে দ্রুত নষ্ট হওয়া খাবার।
এটির প্রায় নিরপেক্ষ পিএইচ এবং অনেকটা মুক্ত জল থাকে। আইন অনুযায়ী মাছকে স্লাশ বরফে সংরক্ষণ করতে হয়, অর্থাৎ 0°C। মাছকে +5°C রাখলে এর সংরক্ষণকাল অর্ধেক হয়ে যায় এবং হিস্টামিন তৈরি হওয়ার ঝুঁকি থাকে, যা অ্যানাফাইল্যাকটিক শক ঘটাতে পারে। গ্রুপ 4 হিমায়িত খাবার আইন অনুযায়ী তাপমাত্রা -18°C। এই তাপমাত্রায় জল সম্পূর্ণভাবে বরফে পরিণত হয় এবং কোনো জৈবিক প্রতিক্রিয়া সম্ভব নয়। ব্যাকটেরিয়া ক্রায়োজেনিক স্থিতিতে থাকে। যদি তাপমাত্রা -10°C উঠে যায়, তখন পুনরায় স্ফটিকায়ন শুরু হয়, যার ফলে খাবার নষ্ট হয়ে যায়। গ্রুপ 5 গরম অবস্থায় সংরক্ষণ। বুফের জন্য রান্না করা খাবার অবশ্যই কেন্দ্রে +65°C উপরে রাখতে হবে। 60°C নিচে নামলে এটি বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করে, যেখানে স্ট্যাফিলোকোকাল অরিও দ্রুত বৃদ্ধি পায় এবং তার তাপ প্রতিরোধী এন্টেরোক্সিন তৈরি করে। তাপমাত্রা ব্যবস্থাপনার মাধ্যমে আমরা প্রয়োজনীয় পূর্বশর্তের ব্লক ফত সম্পন্ন করি। চলুন সিস্টেমের একটি স্থাপত্যিক দৃষ্টিভঙ্গি নিই। ফার্ড সেফটিকে একটি ভবন হিসেবে কল্পনা করুন। প্রয়োজনীয় পূর্বশর্ত যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, পোকামাকড় নিয়ন্ত্রণ, রক্ষণাবেক্ষণ, তাপমাত্রা, এসবই হচ্ছে মজবুত কংক্রিটের ভিত্তি। এগুলো সাধারণ ব্যবস্থা যা আপনাকে সবসময় মেনে চলতে হবে, আপনি যাই রান্না করুন না কেন। আপনাকে অবশ্যই হাত ধুতে হবে, আপনি স্যান্ডউইচ বানান বা লবস্টার রান্না করুন, যাই হোক না কেন। এখন এই ভিত্তির ওপর আমরা ছাদ ও নিরাপত্তা ব্যবস্থা তৈরি করি। এটাই হলো অ্যাকেটেড সিস্টেম। আমি চাই একটি ধারণা পরিষ্কার হোক। একে কখনোই একা কাজ করে না। আপনি যদি জটিল একে পদ্ধতি, যেমন টেকা মনিটরিং, একটি নোংরা রান্নাঘরে যেখানে তেলাপোকা ভরা বা ফ্রিজ নষ্ট, সেখানে প্রয়োগ করার চেষ্টা করেন, তাহলে আপনি শুধু সময় নষ্ট করছেন। এটা হবে এমন যেন দরজা ছাড়া বাড়িতে লেজার অ্যালার্ম লাগানো। প্রয়োজনীয় পূর্বশর্তগুলো মূল ঝুঁকি কমিয়ে দেয়। একে নির্দিষ্ট অবশিষ্ট ঝুঁকি পরিচালনা করে। চলুন কোর্সের মূল বিষয়ে আসা যাক। পি ঝুঁকি বিশ্লেষণ এবং সংকটপূর্ণ নিয়ন্ত্রণ বিন্দু। অনেকে এটিকে একটি আমলাতান্ত্রিক বাধ্যবাধকতা হিসেবে দেখেন। ভুল। পি একটি কাগজের টুকরো নয়, এটি একটি পরিচালন দর্শন। মূল ধারণাটি কি? সুনির্দিষ্ট প্রতিরোধ বলতে কি বোঝায়? পুরনো আইন অনুযায়ী প্রাঙ্গণ অবশ্যই পরিষ্কার থাকতে হবে। ওরফে আচিচিতি আপনাকে বলে, আপনি আমাকে বলুন, আপনার নির্দিষ্ট রেস্তোরাঁয় আপনার উপকরণ দিয়ে, আপনার পুরনো বা নতুন যন্ত্রপাতি দিয়ে, আপনার কর্মীদের নিয়ে কি ভুল হতে পারে। এটি আপনাকে অস্বস্তিকর প্রশ্ন করতে বাধ্য করে। আজ আমি কোথায় কাউকে মেরে ফেলতে পারি এবং আমি সেটা ঠেকাতে কি করছি? ওরফে আচিচিপির শক্তি হল এটি একেবারে নির্দিষ্টভাবে তৈরি করা হয়। কোনো নির্দিষ্ট ম্যানুয়াল নেই। একটি পিজারিয়ার পরিকল্পনা একদম আলাদা একটি সুশি বারের পরিকল্পনা থেকে। আপনি যদি আপনার পাশের দোকানের ম্যানুয়াল নড় করেন, তাহলে আপনি প্রতারণা করছেন এবং আপনার গ্রাহকদের সুরক্ষা দিচ্ছেন না, কারণ আপনার ঝুঁকি তাদের থেকে আলাদা। ওরফে আচিচিপিকে বুঝতে হলে আচিচিপি বিপ্লবটা বোঝার জন্য চলুন একটু পেছনে ফিরে তাকাই। 1990 এর দশক পর্যন্ত চূড়ান্ত পণ্যের নিয়ন্ত্রণ চালু ছিল। ভাবুন, একটি কারখানা 10,000টি টুনা মাছের ক্যান তৈরি করছে। শেষে 10টি ক্যান নমুনা হিসেবে খোলা হতো। ওগুলো ভালো হলে সবকিছু বিক্রি করা হতো, আর যদি খারাপ হতো সবকিছু ফেলে দেওয়া হতো। এই ব্যবস্থার দুটি ত্রুটি ছিল। একটা অর্থনৈতিক। চূড়ান্ত পণ্য ফেলে দেওয়া মানে আর্থিক বিপর্যয়। 2 পরিসংখ্যানগত। এটা খড়ের গাদায় সূচ খোঁজার মতো সমস্যা।
ধরা যাক, যদি আমার লেপার্ড স্পট ধরনের দূষণ হয় 10,000 ক্যানের মধ্যে মাত্র 5টি বোটুলিনিক, তাহলে পরিসংখ্যানগতভাবে আমার 10টি নমুনা ক্যান সম্ভবত সুস্থই দেখাবে। আমি সবুজ সংকেত দিই এবং সেই 5টি প্রাণঘাতী ক্যান ভোক্তার কাছে পৌঁছে যায়, অর্থাৎ একটি চিচিপি পুরো যুক্তিটাই উল্টে দেয়। আমরা এখন প্রসেস কন্ট্রোলে চলে যাই। আমরা প্রতিটি ধাপ চলাকালীনই নজরদারি করি। আমরা প্রতি মিনিটে তাপমাত্রা, প্রতি ঘন্টায় স্বাস্থ্যবিধি পরীক্ষা করি। যদি কোনো প্যারামিটার সীমার বাইরে চলে যায়, আমরা সঙ্গে সঙ্গে প্রক্রিয়াটি ঠিক করে নিই যাতে ক্ষতি না হয়। আকাচিচিপি রান্নাঘর থেকে শুরু হয়নি। এর জন্ম হয়েছে মহাকাশে। 1960-এর দশকে নাসা চাঁদের অ্যাপোলো মিশনের প্রস্তুতি নিচ্ছিল। তাদের একটাই ভয় ছিল, মহাকাশে খাদ্যজনিত অসুস্থতা। কল্পনা করুন, একজন মহাকাশচারী স্পেসস্যুট পরে শূন্য মাধ্যাকর্ষণে অনিয়ন্ত্রিত বমি আর ডায়রিয়ায় ভুগছে। দেহের তরল পদার্থ স্পেসস্যুটের ভেতরে ভেসে বেড়াত, এতে শ্বাসরোধ ও শর্ট সার্কিটের ঝুঁকি থাকত। মিশন ব্যর্থ হয়ে যেত। নাসা চেয়েছিল শূন্য ঝুঁকি। কিন্তু পুরনো পদ্ধতিতে খাবার পুরোপুরি নিরাপদ কিনা নিশ্চিত হতে হলে সবকিছু পরীক্ষা করতে হতো, ফলে তা নষ্ট হয়ে যেত। এইভাবে পিলসবেরি কোম্পানি আবিষ্কার করল আকাচিচিপি। যদি আমরা চূড়ান্ত পণ্য পরীক্ষা করতে না পারি, তাহলে প্রক্রিয়াটাই পরীক্ষা করি। তারা উৎপাদনের প্রতিটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ বিন্দু অর্থাৎ খাক চিহ্নিত করল এবং কঠোর নিয়ন্ত্রণ চালু করল। ফলাফল কি? কোনো মহাকাশচারী কখনো বিষক্রিয়ায় আক্রান্ত হননি। আজকে আপনার রান্নাঘরের থার্মোমিটার অ্যাপোলো প্রোগ্রামের সরাসরি উত্তরাধিকার। এই পদ্ধতি কিভাবে প্রয়োগ করা হয়? কোডেক্স অ্যালিমেন্টারিয়াস অনুসরণ করা হয়, যেটা হল বাইবেল, ফেও এবং হু দ্বারা রচিত। কোডেক্স বিশ্বব্যাপী খাদ্য মান নির্ধারণ করে। কোডেক্স আকাচিকুইপাইয়ের প্রয়োগকে 2টি যৌক্তিক ধাপে ভাগ করেছে। পর্ব 1, 5টি প্রাথমিক ধাপ। প্রস্তুতি। এগুলো মাঠ প্রস্তুত করতে, তথ্য সংগ্রহ করতে এবং দল গঠন করতে ব্যবহৃত হয়। পর্ব 2, 7টি মৌলিক নীতি, বাস্তবায়ন, ব্যবহারিক প্রয়োগ, ঝুঁকি বিশ্লেষণ এবং নিয়ন্ত্রণ। আজ আমরা 5টি প্রাথমিক ধাপের ওপর গুরুত্ব দিচ্ছি। এগুলো এড়িয়ে যাওয়া মানে বালির ওপর বাড়ি তৈরি করা। আপনি যদি প্রসেস ম্যাপ ভুল করেন, তাহলে কখনোই ঝুঁকি খুঁজে পাবেন না। চলুন 5টি বাধ্যতামূলক প্রাথমিক ধাপ বিশ্লেষণ করি। অনেক পরামর্শদাতা এগুলোকে অবমূল্যায়ন করেন, কিন্তু এগুলোই আপনার ম্যানুয়ালের আইনি ভিত্তি। আকাচিপিআই টিম গঠন, কে কোন দায়িত্বে? 2. পণ্যের বিবরণ, আমরা আসলে কি বিক্রি করছি? উপাদান, রসায়ন, প্যাকেজিং। 3. উদ্দেশ্য ব্যবহারের শনাক্তকরণ, আমরা কাদের কাছে বিক্রি করছি? শিশু, বৃদ্ধ, সুস্থ ব্যক্তি। 4. ফ্লো ডায়াগ্রাম তৈরি, প্রক্রিয়ার গ্রাফিক মানচিত্র। 5. ডায়াগ্রামের সাইটে যাচাই, কাগজের সঙ্গে বাস্তবতার মিল যাচাই। এবার চলুন একে একে বিস্তারিতভাবে দেখি। ধাপ 1, দল গঠন। কে ম্যানুয়াল লেখে? আইন বলে অধিকারী, কিন্তু একা এটা যথেষ্ট নয়। 2টি জগতকে একত্রিত করতে একটি বহুমুখী দলের প্রয়োজন। একদিকে রয়েছে বৈজ্ঞানিক দক্ষতা, পরামর্শদাতা, প্রযুক্তিবিদ, জীববিজ্ঞানী। এটাই সেই ব্যক্তি যিনি ব্যাকটেরিয়া চেনেন, জানেন সালমোনেলা 75 ডিগ্রিতে মারা যায়, হিস্টামিনের জন্য আইনগত সীমা জানেন এবং অসওয়ার জন্য সঠিক আইনি ভাষায় প্রক্রিয়া লিখতে পারেন। অন্যদিকে প্রয়োজন অপারেশনাল দক্ষতা। আপনি
শেফ, প্রধান ওয়েটার, গুদাম ব্যবস্থাপক। আপনি জানেন যুদ্ধক্ষেত্রের বাস্তবতা। আপনি জানেন কনভেকশন ওভেনের ডান কোণে কম রান্না হয়। আপনি জানেন মাছের সাপ্লায়ার সব সময় দেরিতে আসে। আপনি জানেন বইয়ে লেখা কিছু প্রক্রিয়া ১ ঘন্টায় ১০০ জন অতিথি সামলাতে গেলে বাস্তবে করা যায় না। যদি কনসালট্যান্ট একাই ম্যানুয়াল লেখেন, তাহলে সেটা হবে একেবারে অকেজো স্বপ্নের বই। যদি শুধু শেফ লেখেন, তাহলে তাতে বৈজ্ঞানিক ভিত্তি থাকবে না। একটি টিম দরকার, যারা এমন একটি মানানসই ব্যবস্থা তৈরি করবে, যা নিরাপদও হবে আবার ব্যবহারযোগ্য। ধাপ ২। অন্যের বিবরণ। আমাদের বিক্রি করা জিনিসের রাসায়নিক ও ভৌত পরিচয়পত্র তৈরি করতে হবে। চলুন উদাহরণ হিসেবে ধরা যাক, আপনি তৈরি করা টমেটো সসের একটি জার। আমাদের নির্ধারণ করতে হবে ১ কাঁচামাল, টাটকা টমেটো, মাটির ঝুঁকি, বোটুলিজম, তেল, লবণ। ২ রাসায়নিক বৈশিষ্ট্যাবলী। ভ্যাটেটি। যদি ফ্যাকা ৪.৫-এর নিচে হয়, অর্থাৎ অ্যাসিডিক হয়, তাহলে বোটুলিজম টক্সিন তৈরি করতে পারে না। যদি ফ্যাকা ৪.৬-এর ওপরে হয়, অর্থাৎ নিরপেক্ষ হয়, তাহলে ঝুঁকি মারাত্মক। আমাদের এটা মাপতে হবে। ৩ ভৌত বৈশিষ্ট্যাবলী। তাও কি? জলের কার্যকারিতা। ব্যাকটেরিয়ার জন্য কতটা মুক্ত জল আছে? ৪ তাপীয় প্রক্রিয়াকরণ। এটা কি পাস্তুরাইজড? কত ডিগ্রি তাপমাত্রায় এবং কতক্ষণ? ৫ প্যাকেজিং। টুইস্ট অফ ক্যাপসহ কাঁচের জার। ভ্যাকুয়াম সিল্ড। প্রোটেক্টিভ অ্যাটমসফিয়ার। ৬ শেলফ লাইফ। কতদিন স্থায়ী হয়? ১ মাস, ১ বছর। আর খোলার পর ফ্রিজে রেখে ৩ দিনের মধ্যে খেতে হবে। এই সব কিছু লিখে রাখতে হবে। ধাপ ৩ নির্ধারিত ব্যবহারের শনাক্তকরণ। এই পণ্যটি কার জন্য নির্ধারিত? আমাদের বুঝতে হবে আমাদের ভোক্তা একজন সুস্থ প্রাপ্তবয়স্ক, নাকি তারা ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর অন্তর্ভুক্ত, যাদের ইয়েপা বলা হয়। কেন? ছোট শিশু ও কিশোরদের রোগ প্রতিরোধ ক্ষমতা অপরিপক্ক এবং তাদের পাকস্থলীর অম্লতা কম। গুরুত্বপূর্ণ উদাহরণ মধু। মধুতে বোটুলিনাম স্পোর থাকতে পারে, যা একজন প্রাপ্তবয়স্কের জন্য ক্ষতিকর নয়, কিন্তু ১ বছরের কম বয়সী শিশুর জন্য প্রাণঘাতী। শিশু বোটুলিজম। আপনি যদি নার্সারির জন্য উৎপাদন করেন, তাহলে কাঁচা মধু নিষিদ্ধ। ও বয়স্ক, প্রবীণ, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, প্রায় পানিশূন্যতায় ভোগেন। এর সংক্রমণ নার্সিংহোমে কোলাইয়ের প্রাদুর্ভাব ভয়াবহ হতে পারে। পি গর্ভবতী নারী। লিস্টেরিয়া মনোসাইটোজেনেসের ঝুঁকি, যা নরম চিজ, স্মোকড স্যামন, পাতেতে পাওয়া যায়, এবং এটি গর্ভপাত ঘটাতে পারে। টক্সোপ্লাজমোসিসের ঝুঁকি, কাঁচা মাংস, না ধোয়া সবজি, যা ভ্রূণের মস্তিষ্কে ক্ষতি করতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ক্যান্সার রোগী, অঙ্গ প্রতিস্থাপন প্রাপ্তরা, তাদের জন্য ভালোভাবে না ধোয়া সালাদ প্রাণঘাতী বিপদ। আপনাকে ম্যানুয়ালে উল্লেখ করতেই হবে আপনার পণ্যটি সবার জন্য উপযুক্ত কিনা, নাকি কোনো সীমাবদ্ধতা আছে। ধাপ ৪ ফ্লো চার্ট তৈরি করা। আমাদের প্রক্রিয়ার গ্রাফিক মানচিত্র আঁকতে হবে। চলুন একটি জটিল প্রক্রিয়া নিই, যেমন ঠান্ডা করার সাথে রোস্ট প্রস্তুত করা। ডায়াগ্রামের প্রতিটি ধাপ অন্তর্ভুক্ত থাকতে হবে। ১ মাংস গ্রহণ। ২ রেফ্রিজারেশন সংরক্ষণ। ৩ প্রস্তুতি ছাঁটাই, বাঁধা, মশলা মাখানো। ৪ ওভেনে রান্না, ব্যাকটেরিয়া মারার জন্য গুরুত্বপূর্ণ ধাপ। ৫ গরম অবস্থায় ভাগ করা। না, সাবধান থাকুন। আপনি যদি গরম অবস্থায় ভাগ করেন, তাহলে উন্মুক্ত পৃষ্ঠের পরিমাণ বাড়ে। ৬ তাপমাত্রা দ্রুত কমানো, স্পোর পুনরায় বেড়ে ওঠা ঠেকাতে গুরুত্বপূর্ণ ধাপ। ৭ রান্না করা পণ্য সংরক্ষণ, তারিখসহ লেবেল লাগানো।
8 পরিবেশনের আগে গলানো বা গরম করা অবশ্যই ৭০ ডিগ্রির ওপরে ফিরিয়ে আনতে হবে। 9 পরিবেশনের সময় গরম রাখা ৬০ ডিগ্রির ওপরে। ১০ বেঁচে যাওয়া খাবার সামলানো, ফেলে দিন বা আবার ঠান্ডা করুন। আইনগত সীমার কথা মাথায় রাখুন। আপনি যদি কোনো ধাপ আঁকতে ভুলে যান, সেই ধাপ ঝুঁকি বিশ্লেষণে অদৃশ্য হয়ে যায় এবং আপনি কখনোই সেটা পরীক্ষা করবেন না। আমরা একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছে গেছি। এখন পর্যন্ত আমরা টেবিলে কাজ করেছি, কিন্তু আদর্শ রান্নাঘর, যেটা ম্যানুয়ালে ইন্সপেক্টরকে খুশি করার জন্য লেখা থাকে, আর বাস্তব রান্নাঘরের মধ্যে সবসময় বিশাল ফারাক থাকে। বাস্তব রান্নাঘর মানে শনিবার রাতে, যখন স্টাফ কম থাকে। কোয়ালিটি ম্যানেজার হয়তো এটা লিখেছেন। ডিম আলাদা জায়গায় ভাঙার কথা বলা হলেও চাপের মধ্যে অপারেটর মিক্সারের ধারে ডিম ভেঙে ফেলে আর ভেতরে নোংরা খোসার টুকরো পড়ে যায়। ডায়াগ্রামে লেখা আছে সবজি ধোয়ার সিঙ্কে ধোয়া হবে, কিন্তু বাস্তবে সেই সিঙ্কটা হাঁড়ি পাতিলে ভর্তি থাকে, তাই সবজি ধোয়া হয় হাত ধোয়ার সিঙ্কে। তত্ত্ব আর বাস্তবতার এই অমিলগুলোই সিস্টেমের ভাঙার জায়গা। সেখানেই দূষণ ঘটে। আমাদের বাস্তবতার মুখোমুখি হওয়ার সাহস থাকতে হবে। ধাপ ৫ ফ্লো ডায়াগ্রামের সাইটে গিয়ে যাচাই। এটাই শেষ প্রাথমিক ধাপ এবং এটা বাধ্যতামূলক। আঁকা চিপি টিনকে ডেস্ক থেকে উঠে পিপি, কোট, ক্যাপ, জুতা কভার পরে প্রোডাকশনে নেমে যেতে হবে। তোমাকে হাঁটতে হবে, লাইনটা দেখতে হবে। তোমাকে পণ্যের পেছনে শারীরিকভাবে যেতে হবে। রান্নাঘর ফাঁকা থাকলে এটা করো না। সার্ভিস চলাকালীন করো। অপারেটরদের পর্যবেক্ষণ করো। ডাস্টবিন খুলে দেখো, ওগুলো অনেক সময় রেকর্ডের চেয়ে বেশি সত্য বলে দেয়। সারফেসগুলো ছুঁয়ে দেখো, চেক করো ডায়াগ্রামটা কি ঠিক আছে, নোংরা ও পরিষ্কার প্রবাহের কোথাও ক্রসিং হচ্ছে কি। যেমন ওয়েটার কি নোংরা প্লেট পরিষ্কার প্লেট বেরোনোর পথ দিয়ে আনে। মাংস ফ্রিজের বাইরে রাখা কি ঠিক। কাগজ আর বাস্তবের অমিল হলে তোমার কাছে দুটো অপশন আছে। যদি সেটা বিপজ্জনক হয়, তাহলে প্রসিডিউর বদলাও, আর যদি প্র্যাকটিসটা নিরাপদ হয় কিন্তু আলাদা হয়, তাহলে ডায়াগ্রাম আপডেট করো। ম্যানুয়ালটা যেন তোমার বাস্তবতার একদম সঠিক ছবি হয়। ডায়াগ্রামের ভ্যালিডেশন দিয়ে আমরা ফেজ ১ শেষ করলাম। আমরা একটা মজবুত ভিত্তি তৈরি করেছি। এখন আমরা ফেজ ২ এর জন্য প্রস্তুত। ৭টি মৌলিক নীতির প্রযোগ। আক্কা সিপাইয়ের। আমি দ্রুত এগুলো তালিকা করব, পরবর্তী মডিউলের মানসিক ম্যাপটা তোমাকে দিতে। হ্যাজার্ড অ্যানালাইসিস। ডায়াগ্রামের প্রতিটি ধাপে সম্ভাব্য সব ধরনের ঝুঁকি, যেমন জীবাণু, রাসায়নিক বা শারীরিক, চিহ্নিত করো। ২ খেসেপ চিহ্নিতকরণ। কোন ধাপগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে যেখানে আমরা কাস্টমারের নিরাপত্তা নিয়ে ঝুঁকি নিই, সেটা বোঝো। ৩ ক্রিটিক্যাল লিমিট। নির্দিষ্ট সংখ্যা, তাপমাত্রা, সময় বা প্যারামিটার নির্ধারণ করো, যা নিরাপদ আর অনিরাপদের মধ্যে পার্থক্য করে। ৪ মনিটরিং। কে চেক করবে, কিভাবে, কখন। ৫ কারেক্টিভ অ্যাকশন। মনিটরিংয়ে যদি দেখি কোনো সমস্যা আছে, তাহলে আমি কি করব। ৬ ভেরিফিকেশন। সিস্টেমটা কি সময়ের সাথে ঠিকভাবে কাজ করছে। ৭ ডকুমেন্টেশন। নিজেকে আইনিভাবে রক্ষা করার জন্য লিখিত প্রমাণ তৈরি করো। তৈরি হয়ে নাও। পরবর্তী ভিডিওতে আমরা এই তাত্ত্বিক নীতিগুলোকে দৈনন্দিন কাজের প্রক্রিয়ায় রূপান্তর করব।